আমি জানি না ধর্ম আজ পর্যন্ত বৃহত্তর সমাজের কোনো ভালো করতে পেরেছে কিনা। তার মজুরির দাম বাড়বে কি করে, তার খাওয়া পড়া জুটবে কি করে, এগুলো নিয়ে কোনো কথা হয় না কেন? ফ্যাসিস্টরা ধর্মটাকে খুব বিশেষভাবে ব্যবহার করে। মূল সমস্যাগুলোর থেকে যদি মানুষকে দূরে রাখতে হয়, চোখ ঘুরিয়ে রাখতে হয়, তাহলে এই ধর্ম দিয়েই ঘোরাতে হবে। বৌমাতা না হলে এমন সন্তান প্রসবিত হয় বলতে বাধ্য হয়েছিলেন। যে অরঙ্গজেব কতগুলো মন্দির তৈরি করেছিলেন, কত বিরাট বিরাট জমিদান করেছিলেন। ধর্মকে ফাসিস্টরা চিরকালই ব্যবহার করবে হচ্ছে বিভাজনের রাজনীতির কারণে। যে পৃথিবীতেই বামেদের ফিরে আসার দরকার আছে এবং বামেরা ফিরে আসছেও। পৃথিবীকে এবং পরিবেশকে বাঁচানোর জন্যই বামপন্থী মতাদর্শের মানুষদের আসা দরকার। ইলেকট্রাল বন্ডে ওখানে ৩৫ কোটি টাকা দিয়েছেন, আমাদের ৩৫,০০০ কোটি টাকা দিয়েছেন, আর এখানে আমাদের তৃণমূলকে দিয়েছেন ৭,০০০ কোটি টাকা। উত্তরপ্রদেশের রাজনীতি হয়তো এখানে প্রথম উত্তরপ্রদেশের রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে আসেন মমতা ব্যানার্জি। আসলে পশ্চিমবঙ্গকে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, সেটা ওদেরই এমপিরা এখন বলতে আরম্ভ করেছে যে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের কোনো সাহায্য করছে না। স্যার, প্রথমেই জানাই নজর বাংলা অফিসিয়াল আপনাকে স্বাগত। স্যার, সামনেই ২৬শে নির্বাচন, আর এই নির্বাচন পূর্বে যেখানে প্রধান শাসক দল এবং বিরোধী দলদের আলোচনার বিষয় ছিল শিক্ষা এবং উন্নতি প্রগতির, সেখানে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ধর্ম। এই ধর্ম ভেদাভেদের রাজনীতি করে কি সমাজের কোনোভাবে উন্নতি সম্ভব? কেমনভাবে দেখছেন বিষয়টা? প্রথমত আমি জানি না ধর্ম আজ পর্যন্ত বৃহত্তর সমাজের কোনো ভালো করতে পেরেছে কিনা। কারণ পৃথিবীতে যত বড় বড় হানাহানি হয়েছে সব ধর্মের নামে হয়েছে এবং এখনও হচ্ছে, গাজায় এখনও হচ্ছে। সুতরাং ধর্ম কোনো দিন মানুষের খুব কল্যাণ করে, ব্যক্তি মানুষের কথা আমি বলছি না, ব্যক্তি মানুষ তার মনের শান্তি, তার মনের আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারে, কিন্তু ধর্ম সার্বিকভাবে পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকাই, ধর্ম কোনোদিন কোনো সমাজের বৃহত্তর মানে যিনি খুব রেগুলার বেসিসে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন, এই বইগুলোতে তার মজুরির দাম বাড়বে কি করে, তার খাওয়া পড়া জুটবে কি করে, এগুলো নিয়ে কোনো কথা হয় না কেন? এগুলো যদি কথা হতো তাহলে একরকমের একটা মানে বুঝতে পারতাম। তো সুতরাং ধর্মটা প্রত্যক্ষভাবে রাজনীতির কারণ। আপনি যদি ধর্মের বিভাজনগুলো তাকিয়ে দেখেন, যে আমাদের তথাকথিত হিন্দু ধর্ম বলে তো কিছু হয় না, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম এবং বৈষ্ণব মানে এই বৈষ্ণব বিষ্ণুর বৈষ্ণব এবং শাক্ত, এই ৩ দল, এবং এই ৩ দলের বাইরে আরও মুসলিমদের মধ্যে ভাগ দেখতে গেলে ২১খানা ভাগ আছে, খ্রিস্টানদের ওই রকম ১৫-১৬টা ভাগ আছে। তাহলে এই ভাগগুলো কেন? ভাগগুলো রাজনৈতিক প্রয়োজনে, ক্ষমতা দখলের প্রয়োজনে। যে যখন ক্ষমতা দখল করেছেন তার বিভাজন হয়ে গেছে, এমনকি বৌদ্ধ ধর্মেও তাই। ধর্মের ইতিহাস পড়লে খুব স্পষ্ট করে বোঝা যায়, বা দর্শনের ইতিহাস পড়লে খুব স্পষ্ট করে বোঝা যায় যে ধর্ম বিষয়টাই হচ্ছে একটা রাজনৈতিক বিষয়, প্রত্যক্ষ রাজনৈতিক বিষয়। ফ্যাসিস্টরা ধর্মটাকে খুব বিশেষভাবে ব্যবহার করে। যারা সোশিওলজি পড়েন তারা পড়তে বাধ্য হন 14টা পয়েন্ট, এবং সেই 14টা পয়েন্ট হাতে নিয়ে যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, তাহলে দেখা যাবে আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার এই 14টি পয়েন্ট অত্যন্ত ভালোভাবে ফিল আপ করছেন। এবং এদের অন্যতম কাজ হচ্ছে মূল সমস্যাগুলোর থেকে যদি মানুষকে দূরে রাখতে হয়, চোখ ঘুরিয়ে রাখতে হয়, তাহলে এই ধর্ম দিয়েই ঘোরাতে হবে। আবার ভারতবর্ষে ধর্ম ছাড়া স্বামী বিবেকানন্দ যে কারণের জন্য গেরুয়া পড়তেন, খুব স্পষ্ট করে বলেছিলেন যে আমি গেরুয়াটা পড়ি, তার কারণ হচ্ছে ট্রেনের টিকিট কাটতে হয় না, আমার কখনো খিদে পেলে আমাকে কেউ না কেউ দিয়ে দেয়। ওনার ভাষায়, যে পাশে একটা মুমূর্ষু মানুষ পড়ে রয়েছে তাকে একটা আদলাও দেয় না, আর যেই দেখে গেরুয়া অমনি এসে পায়ের তলায় মাথা নুইয়ে দেয়। তো সেই কারণে আমি গেরুয়াটা পড়ি। সেটাকে উনি সদর্থে ব্যবহার করেছিলেন ধর্মটাকে, এবং উনি সদর্থে ব্যবহার করে প্রমাণ করে দিয়েছিলেন যে আচার অনুষ্ঠান নয়। কারণ উনি একটা সময় খুব রেগে গিয়েছিলেন ওনার কিছু নতুন ব্রহ্মচারীদের উপর, যে তারা শুধু তখন প্লেগে বিবেকানন্দ এবং নিবেদিতা এবং পুরো ওনার রাখা লাটু থেকে শুরু করে শরৎ, শশী, তারা সবাই ঝাঁপিয়ে পড়েছে
সারা দেশ, মানে সারা রাজ্য জুড়ে। সেখানে কিছু নতুন এসছেন, তারা এসে আমরা সাধন ভজন করব, আমরা এইসব ম্যাথর মুদ্দ ফরাসের কাজ করব নাকি। তো যে কারণের জন্য উনি যারা গোমাতার সেবক হয়েছিলেন তাদেরকে বলতে বাধ্য হয়েছিলেন যে গোমাতা না হলে এমন সন্তান প্রসবিত হয়, বলতে বাধ্য হয়েছিলেন। তো যাই হোক, মুদ্রা বিষয়টা হলো ধর্মকে সদর্থক রূপে আপনি ব্যবহার করছেন কিনা আর নঙর্থক রূপে আপনি ব্যবহার করছেন কিনা। ফ্যাসিস্টরা সবসময় নঙর্থক রূপে ব্যবহার করে, কখনোই তারা সদর্থক রূপে ব্যবহার করতে পারে না। পারলে আমাদের দেশের ইতিহাসটাই বদলে যেতে পারত, কিন্তু বদলায়নি। কারণ বিভিন্ন রকমভাবে, মানে 2000, অনেকে বলেন যে দাঙ্গা কি আমাদের এখানে হয়নি, দাঙ্গা তো সবসময় হয়ে চলেছে। কিন্তু দাঙ্গার কারণগুলো যতটা না রাজনৈতিক ছিল, তার থেকে অনেক বেশি ছিল খুব লোকালাইজড কতগুলো ভাবনা। একটা জমির আল বাড়িয়ে দিয়েছে কেউ, তাই নিয়ে লেগে গেছে থেকে শুরু করে এরকমই, মানে যে কারণের জন্য আজকে ডক্টর রুচিকা শর্মাকে 3 বার করে একই ভিডিও করতে হয় যে অরঙ্গজেব কতগুলো মন্দির তৈরি করেছিলেন, কত বিরাট বিরাট জমিদান করেছিলেন, এবং এই জাতের যে সমস্ত মন্দিরের পূজারীরা তারা যাতে তাদের ক্ষুণ্ণিবৃত্তি বজায় রাখতে পারেন। এই রাম পুনিয়ানিজিও অনেকবার, আমি রবীন্দ্রনাথ ঠাকুর তো ধরেই নিলাম যে দেখছে না, কেউ পড়ছে না, কেউ শুনছে না, কিন্তু এই ডক্টর রুচিকা শর্মা একে তো বলতে পারবে না যে এ মহিলা অক্সফোর্ডে পড়াশুনো করে এসছেন, পড়ান এবং আরও অনেকগুলো কাজকর্ম করেন। তো সুতরাং ধর্মকে ফ্যাসিস্টরা চিরকালই ব্যবহার করবে হচ্ছে বিভাজনের রাজনীতির কারণে, যেখানে যাতে মানুষ শ্রেণী রাজনীতি না করতে পারে, শ্রেণী রাজনীতি থেকে যত দূরে রাখা যায় এদের, সেই কারণের জন্যই এরা ধর্মকে ব্যবহার করবে। স্যার, আমরা জানি ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ। এখানে ধর্মের বিভেদ সৃষ্টি করে এক শ্রেণীর সঙ্গে অন্য শ্রেণীর যুদ্ধ লাগিয়ে দেওয়া, এতে কি মানুষের উপকার তো হচ্ছেই না। আপনাকে স্যার এর আগে অনেক ইন্টারভিউতে দেখেছি যে আপনি সিপিআইএমকে সমর্থন করেন, কোনো দলের না থাকলেও সমর্থন করেন। বলছি, কোনোভাবে কি আদর্শগত দিকে সেই বামেদের আবার ফিরিয়ে আনা কোনোভাবে দরকার আছে বলে মনে হয় এই রাজ্যে? পৃথিবীতেই বামেদের ফিরে আসার দরকার আছে, এবং বামেরা ফিরে আসছেও। সেটা কখনো সোশ্যাল ডেমোক্রেসির নামে, যেটা আজকে জোহরান মামদানি করতে পেরেছেন। পৃথিবীর অন্যতম বড়লোকদের শহরে দাঁড়িয়ে উনি শ্রেণী রাজনীতি করছেন এবং শ্রেণীর কথা বলছেন, উনি বড়লোকদের কথা বলছেন না। এই মুহূর্তে পর্যন্ত এখন স্টারবাক্সের 30,000 কর্মী তারা ধর্নায় বসেছে, ধর্মঘটে যাচ্ছে, জোহরান মামদানি তাদের সঙ্গে রাস্তায় বসে আছেন। এর আগে ট্যাক্সি শ্রমিকদের আন্দোলনে, ট্যাক্সি চালকদের আন্দোলনে জোহরান মামদানিকে ওখানে বসে থাকতে দেখা যায়। লস অ্যাঞ্জেলেসে সৈকত চক্রবর্তী। আর আপনি যদি গোটা ল্যাটিন আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, তাহলে একমাত্র আর্জেন্টিনার 2-1টা ছোট দেশ ছাড়া বড় দেশগুলো সবাই সোশ্যাল ডেমোক্রেসিতে চলে গেছে, যেতে বাধ্য, কারণ পৃথিবীর ইতিহাস তাই বলে। এবং পৃথিবীকে এবং পরিবেশকে বাঁচানোর জন্যই বামপন্থী মতাদর্শের মানুষদের আসা দরকার, যেখানে মনোপলি নয়, কর্পোরেট মনোপলিও নয়, বা কোনো রকম রাজনৈতিক মনোপলিও নয়। সেই রকম জায়গায় পৌঁছতে দরকার বামেদেরই দরকার। আর পৃথিবীকে এই মুহূর্তে, পৃথিবী আজকে যেখানে পৌঁছেছে, ধরে নিন এই হাসদেহ, এত বড় জঙ্গল 85 সালে সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল নো গো জোন। আমাদের যে কটা ট্রপিক্যাল ফরেস্ট পড়ে রয়েছে তাদের মধ্যে একটা হচ্ছে হাসদেহ, সেটাকে আজকে সবটা তুলে দিল আদানির হাতে। এই চোখের সামনে তো দেখতে পাচ্ছেন ইন্ডিগো নিয়ে কি হচ্ছে। তারা ইলেকট্রাল বন্ডে ওখানে 35 কোটি টাকা দিয়েছেন, আমাদের 35,000 কোটি টাকা দিয়েছেন, আর এখানে আমাদের তৃণমূলকে দিয়েছেন 7,000 কোটি টাকা। তো সুতরাং ওর জন্যই এগুলো ঘটবে। তো এগুলো ঘটবে না। দেখুন, বিজ্ঞানকে আপনি মানুষের স্বার্থে ব্যবহার করতে পারেন, বিজ্ঞানকে আপনি ব্যক্তি মুনাফার স্বার্থে ব্যবহার করতে পারেন। মানুষের স্বার্থে যখনই ব্যবহৃত হয় বিজ্ঞান, তখনই সেটা পৃথিবীতে কোন লেভেলে গিয়ে পৌঁছয় আজকে চায়না তার প্রমাণ। যত খুশি ব্যবসা করো, যত খুশি লাভ করো,
কিন্তু সিএসআরের পুরো টাকাটা স্বাস্থ্য এবং শিক্ষা খাতে যেতে হবে, তা না হলে কিন্তু তোমার কোম্পানি আমি বন্ধ করে দেবো। তোমার ট্যাক্স দিতে হবে, তা না হলে তোমার কোম্পানি আমি বন্ধ করে দেবো। আবার উল্টো দিকে যাতে নতুন নতুন ব্যবসা বাণিজ্য করতে পারে তার জন্য গভর্নমেন্ট তাকে আবার সাবসিডি দিচ্ছে। চায়নাকে দেখলেই বোঝা যাচ্ছে যে কোন দিকে যেতে পারে। সারা পৃথিবী জুড়ে তারা ব্যবসা করছে, কিন্তু সেখানে তারা সেনাঘাঁটি বানাবার কোনো ব্যবস্থা করছে না, এবং তাদের কোনো মানে প্ল্যানও নেই সেনাঘাঁটি বানাবে। জানি না ভবিষ্যৎ কি বলবে, কিন্তু এখনো পর্যন্ত আজ শেষ 10 বছর ধরে আজকে গোটা আফ্রিকা জুড়ে তারা ব্যবসা করছে। আমার নিজের চোখের সামনে দেখা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজগুলোতে মানে শুধুই চায়না, বাঁধ বানাচ্ছে, রাস্তা বানাচ্ছে থেকে শুরু করে সবই বানাচ্ছে, বড় বড় জিনিস, শুধুই চাইনিজ কোম্পানি। ওই বিজ্ঞানকে আপনি জনস্বার্থে ব্যবহার করবেন নাকি বিজ্ঞানকে আপনি ব্যক্তি স্বার্থের মুনাফা তৈরির কাজে ব্যবহার করবেন, সেটাই হচ্ছে কথা। স্যার একদম শেষ প্রশ্ন, 26 নির্বাচনের পূর্বে যে চিত্র সামনে আসছে, সংখ্যালঘুদের একটা বড় অংশই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের প্রতি তিতবিরক্ত, তারপরেও হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হলো। বলছি, মুখ্যমন্ত্রী তো নিজের ভোটের প্রতি কোনো মায়া আছে আদৌ, কী মনে হয় আপনার? দেখুন, এই তৃণমূল দলটি সম্পর্কে আমি বিশেষ কথাবার্তা বলতে চাই না, কারণ এটা তো কোনো রাজনৈতিক দল নয়। আর এদের এরকম সাসপেনশন প্রচুর হয়, ঠিক ভোটের আগে সেই সাসপেনশন উঠেও যায়। কারণ এরা ওই আমাদের যারা বাহুবলী, তাদের এটা উত্তরপ্রদেশের রাজনীতি, হয়তো এখানে প্রথম উত্তরপ্রদেশের রাজনীতি পশ্চিমবঙ্গে নিয়ে আসেন মমতা ব্যানার্জি। তা এই উত্তরপ্রদেশের রাজনীতি আর তার সঙ্গে এখন বিজেপির এই অসাধারণ কেদুকল তৈরি করতে পেরেছেন ইলেকশন কমিশনকে দিয়ে, এই দুটো মিলিয়ে বেশ চলছে তো। কারণ বিজেপির কোনো দরকার তো নেই পশ্চিমবাংলাকে। যদি দরকার থাকতো তাহলে অমিত মালব্য কি বোকা? সে জানে না যে আমি এই কথাটা বললে যে বাংলা কোনো ভাষা নয় বললে পশ্চিমবঙ্গে ভোটের জন্য ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেতে পারে। আসলে পশ্চিমবঙ্গকে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই, সেটা ওদেরই এমপিরা এখন বলতে আরম্ভ করেছে যে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের কোনো সাহায্য করছে না। সুতরাং মমতা ব্যানার্জি, ওই ওই হুমায়ুন কবির, এগুলো সমস্ত, আবার বলছি, যত রকমের দুর্নীতি এবং যত রকমের মানে অসম্ভব অবস্থা পশ্চিমবঙ্গের হাঁসফাঁস করছে, এগুলোর থেকে চোখ সরাবার জন্য এই জগন্নাথ মন্দির আর এ পাশে গীতা পাঠ, বাবরি মসজিদ এসবই করবে। কিন্তু আলটিমেটলি মানুষের পেট, সে পেটে যখন লাথি পড়ে, বামফ্রন্ট সরকার বুঝেছিল, বাম সরকার মামেরা মনে করেছিল যে তারা 50 বছর থাকবে। মানুষ বুঝিয়ে দিয়েছে ওসব হয় না। 2001-এই প্রায় পেড়ে ফেলেছিল। সাধারণ মানুষ যখন পেটে লাথি পড়বে, দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন কে বাম কে ডান দেখবে না। পেটে লাথি পড়লে সবাই সবার মতো কথা বলে। বামফ্রন্ট বুঝেছে, এবার এরাও বুঝবেন। এরাও কিন্তু এখন বলতে আরম্ভ করছে আমরা 50 বছর থাকবো, তার মানে এই বামেদের রোগটাই পেয়ে বসেছে, এবার তারা বুঝবেন।